আইনমন্ত্রীকে আমি যতদূর চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন, সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন একজন বিচারপতির কথা, এনায়েতুর রহিম এনায়েত, যিনি বলেছিলেন যে তিনি হচ্ছেন শপথবদ্ধ বিচারপতি, রাজনীতিবিদ। এই যে শপথবদ্ধ রাজনীতিবিদ তৈরি হলো, খায়রুল হকের মতো বিচারপতি তৈরি হলো, মানিক চোরা শব্দটা এখানকার জন্য অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এইভাবেই চলছে। এই যে বিচারপতি হলো, এই যে মালিকের মতো লোক, খায়রুল হকের মতো লোক, শপথবদ্ধ রাজনীতিবিদের মতো লোক যারা বিচারপতি হলেন, সেই সব বিচারপতিদের সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিভাবে রাতের আলোতে মোমবাতি জ্বালিয়ে বিচার কার্য পরিচালনা করলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে তারা অতিরিক্ত সাজা দিলেন এবং কিভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করলেন, সেই ফিরিস্তি যিনি তখন গাইছিলেন, তখন আমার মনে হচ্ছিল তিনি আর 5টা মিনিট সময় যদি পেতেন তাহলে তিনি এর গোড়ার সংকট তিনি অনুধাবন করতে পারতেন। মাননীয় স্পিকার, এর গোড়ার সংকটটা হচ্ছে মাননীয় স্পিকার বিচারপতি নিয়োগের সময়টাতে। মাননীয় স্পিকার, আপনি কোনো একটা ঘুড়িকে আপনি আকাশে উড়িয়ে দিয়েছেন, সেই ঘুড়ির লাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন আকাশের মধ্যে, সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দিবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এই বিচারপতি নিয়োগের যে বিধানগুলো বাংলাদেশে আছে অতীতে, সেই বিধানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে মাননীয় স্পিকার। কারণ এই বিচারপতি নিয়োগের ব্যাপারে সংবিধানের 95 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। দেখে খুবই সুন্দর মনে হয় মাননীয় স্পিকার যে বিচারপতি নিয়োগ হবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিবেন। এই জায়গায় আবার ঘুড়ির লাটাই বাতার সম্পর্কটা কোথায় থেকে আসলো? এখানেই প্রশ্ন মাননীয় স্পিকার। কারণ বাংলাদেশের সংবিধানের 48 ধারার মধ্যে বলা আছে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ, এই দুইটা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পন্ন করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতি রেখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দিবেন, সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময়টাতে তাকে অবশ্যই সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে সেটা করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে 95 এর মধ্যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, সেই বিধানটা 48(3) যখন যায়, তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো মানিক চোরার মতো ব্যক্তিরা ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। আজকে মাননীয় আমাদের আইনমন্ত্রী তিনি আজকে সংবিধানের দোহাইগুলোও দিচ্ছেন সময়ে সময়ে। আজকে যে আইনটা এখানে নিয়ে আসা হয়েছে, সে আইনটাকে অনেকে সাংবিধানিকভাবে তাদের পক্ষ থেকে আনঅফিসিয়ালি, কারণ সেটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, আনঅফিসিয়ালি সেটাকে তারা অসাংবিধানিক বলার চেষ্টা করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আপনি যদি সংবিধানের 95 আর্টিকেলের দিকে তাকান, সেখানে 95 আর্টিকেলের 2C-তে বলা হয়েছে বিচারপতি নিয়োগের জন্য সরকার চাইলে আইন করতে পারবে as such qualifications as may be prescribed by law। অর্থাৎ আমাদের বিচারপতি নিয়োগের জন্য মাত্র 3টা শর্ত দেওয়া আছে। বাংলাদেশের নাগরিক হতে হবে, হাইকোর্টে 10 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে, বিচার বিভাগে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই যে শর্তগুলো দেওয়া আছে, এর বাইরে সরকার চাইলে পরে আরো ভালো আইন তারা তৈরি করতে পারে। এটা 72-এর যে সংবিধানের 95-এর যে আর্টিকেলটি আছে, সেখানে এটা বলা আছে। এই যে অংশটুকু এখানে বলা আছে মাননীয় স্পিকার, এই যে এতগুলো বছর পেরিয়ে গেছে, এতদিন পর্যন্ত বিচারপতি কিভাবে নিয়োগ হবে তার জন্য কোনো আইন তৈরি করা হয় নাই মাননীয় স্পিকার। এতদিন পর্যন্ত সেটাকে ফেলে রাখা হয়েছিল, সেটাকে রাখা হয়েছিল ওই এক্সক্লুসিভলি প্রধানমন্ত্রী যিনি আছেন তার কথা মতো বিচারপতি নিয়োগ করার বিধানের দিকে ছিল মাননীয় স্পিকার। সেইটাতেই অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিবর্তন নিয়ে এসে তারা বিচারপতি নিয়োগের জন্য আলাদা একটা অধ্যাদেশ তারা করেছেন। সেই অধ্যাদেশের মধ্যে কোনো অসাংবিধানিকতা নাই মাননীয় স্পিকার। এবং এই জায়গায় প্রসঙ্গত একটা বিষয় বলে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার,
এই অধ্যাদেশটা যখন পাশ করা হলো সেই সময়টাতে আমি জানি না এটা বলা শোভন হবে কিনা, আমাদের বর্তমান এই হাউজের মাননীয় ডেপুটি স্পিকার জনাব কায়সার কামাল তিনি একটা রিটের শুনানিতে উপস্থিত হয়েছিলেন। যে রিটটা আমাদের বিএনপির বন্ধুরা তখন করেছিলেন, সেই রিটটা ছিল এই যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটাকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য, বাতিল করার জন্য একটা রিট। সেই রিটটি যখন হয়, মজার ব্যাপার হলো সে সময়টাতে আমাদের বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন তিনি অ্যাটর্নি জেনারেলের পদে ছিলেন। এখানেই দেখার বিষয়টা মাননীয় স্পিকার, আমাদের আজকের যিনি ডেপুটি স্পিকার আছেন তিনি এটা বাতিল করার জন্য বলছেন, আর আজকে যিনি আইনমন্ত্রী তার দপ্তর, অ্যাটর্নি জেনারেলের দপ্তর তখন এই আইনের পক্ষে দাঁড়িয়েছিল। এবং সেই সময়টাতে আমাদের বিচারপতি আকরাম তার যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু সেই সময়টাতে সামারিলি এটাকে রিজেক্ট করেছিল, একটা রায় দিয়েছিল। তারা বলেছিল পর্যবেক্ষণ সহকারে একটা রায়, যে এই যে আইনটা হয়েছে সে আইনে কোনো অসাংবিধানিকতা নেই। মাননীয় স্পিকার, আমরা যদি এই আইনটার দিকে একটু তাকাই মাননীয় স্পিকার, এই আইনের মধ্যে একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সে কাউন্সিলের চেয়ারপারসন হবেন আমাদের যিনি প্রধান বিচারপতি আছেন তিনি নিজেই এটার প্রধান থাকবেন। এবং এই কাউন্সিলে অ্যাপিলেট ডিভিশনের একজন সিনিয়র জাজ থাকবেন, হাইকোর্ট ডিভিশনের দুজন সিনিয়র জাস্টিস থাকবেন, আরও থাকবেন আইনের অধ্যাপক, অ্যাটর্নি জেনারেল থাকবেন, সেখানে সাবেক বিচারপতিও একজন থাকবেন। এখানে দেখার বিষয় হলো এখানে কয়েকটা জিনিস আছে যেটা অটোমেটিক্যালি হতে হবে। হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনের যারা সিনিয়র মোস্ট জাজেস আছেন তারা অটোমেটিক্যালি হবেন, কিন্তু আইনের যিনি অধ্যাপক এবং যিনি সাবেক একজন বিচারপতি সেটা কিন্তু প্রধান বিচারপতি এটা নিয়োগ দিতে পারবেন। এই যে একটা কাউন্সিল করা হবে সেই কাউন্সিলটা কিন্তু কোনোভাবেই সংবিধানের সাথে সাংঘর্ষিক না মাননীয় স্পিকার, কারণ এই আইনের 3 ধারার মধ্যে স্পষ্ট করে বলা আছে মাননীয় স্পিকার যে এই যে কাউন্সিলটা গঠন করা হচ্ছে সেটা প্রধান বিচারপতিকে, রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করার জন্য যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাকে সহযোগিতা করার জন্য এই কাউন্সিলটা গঠন করা হয়েছে মাননীয় স্পিকার। এবং এই কাউন্সিলে কিছু শর্তের কথা বলা হয়েছে, কিছু যোগ্যতার কথা বলা হয়েছে, যে যোগ্যতাগুলো অতীতে কখনোই এটাকে পরিপালন করা হয় নাই। সে কারণে ওই রকম শপথবদ্ধ রাজনীতিবিদের মতো, ওই রকম মানিক চোরার মতো বিচারপতি তৈরি হয়েছিল মাননীয় স্পিকার। কারণ এই আইনের মধ্যে সুন্দর করে বলা আছে অন্তত 45 বছর বয়স হতে হবে, একটা বয়সের ভারিক্কি দেখাতে প্রয়োজন আছে। আরো বলা আছে শিক্ষাগত যোগ্যতার কথা, চারিত্রিক গুণাবলীর কথা, তার প্রকাশনা আছে কিনা, এরকম অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার।